শত্রু রক্তে হোলি খেলা পূর্ণ করতে। কিন্তু কিন্তু আমি কি করব? হ্যাঁ, মনে পড়েছে সেদিন আসার পথে দেখি মীনাক্ষী স্কুল থেকে বাড়ি ফিরছিল। তার সেই লাবণ্য ওই রূপ আমাকে কিছুক্ষণের জন্য পাগল করে দিয়েছে। তাই ভালোবেসে তাকে তার হাতটা ধরতে গেছিলাম, সঙ্গে সঙ্গে মারল এক চড়। আমি আমি ওকে ছেড়ে দেবো না। কাকে মনুদা? আমি তো বলছিলাম মীনাক্ষীর কথা। হ্যাঁ, ওকে আমি বিয়ে করতে চাই। কিন্তু তোর তো বিয়ে হয়ে গেছে। হলেও ওকে আমি ভালোবাসি। মনোজদা, चाँदनी चाँद से होता, सितारा से नहीं, मोहब्बत एक होता, हजार से नहीं। মনোজদা, মনে রাখিস, আমরা অত্যাচারের বিরুদ্ধে দেশ রক্ষার সংকল্প নিয়ে ঘৃণার পাত্র হতে চলেছি। সৎ কাজে জীবন উৎসর্গ করাটাই মানুষের ধর্ম। তাই যদি হয় তাহলে আমরা যে কালোবাজারি করি ওটাও জনকল্যাণের জন্য। তুমি তুমি ঠিক বলেছো মনোজদা। আজ আমার ললু মনটাকে চিরস্তরে সমাধি দিলাম। ওকে কোনো সুখ নেই রে যোগু, ত্যাগেই শান্তি। যাচ্ছে সব কথা মনোজদা। রণবীর হালদারকে তো কিছুতেই তো ধরা যাচ্ছে না। চাল ছিঁড়ে পালালেও কুকুর ছিঁড়ে পালাতে পারবে না। রণবীর হালদারকে আমি যেখানেই পাবো সেখানেই গুলি করে মারব। মনোজদা, রণবীর হালদার আর ওই সকল হালদারকে আমি জীবিত করতে চাই। বলে মানকে গুন্ডার হাতটা আমার উপর দিয়ে দাও মনোজদা। রণবীর হালদার আমার ভাইয়ের চোখ দুটো আসে ছেলে নষ্ট করে দিয়েছে। আর ওই সকল হালদার আমার স্ত্রীর শরীরটা লালসার থালায় রক্তাক্ত করেছে। তোমাদের মতন শয়তানদের জন্য আমার হৃদয়ে কোনো দয়া নেই, মায়া নেই, আছে শুধু প্রতিহিংসা। কিন্তু আমার প্রতিহিংসা কার বিরুদ্ধে? ওই চোরের একটা মানকে গুন্ডার বিরুদ্ধে। সকলেই জানে যোগুর মন গীতা তার দাদার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে। কিন্তু না, আমি পরে জেনেছি জঙ্গলে গাছ তুলতে গিয়ে সেই সুযোগে মানকে আমার বোনকে দর্শন করেছে। তাকে বাঁচতে দেয়নি। আর গর্বে সন্তান আসার জানতে পেরে সে আত্মহত্যা করেছে। কোথায় গেল সব? রাতের অন্ধকারে ছুটতে ছুটতে এলো, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। গোপন সংবাদ আছে। হালদার বাবু আজ দুপুরে কলকাতা গেছে ভাড়া করা গুন্ডা আনতে। আমাদের এই বস্তি থেকে তাড়াবে বলে। আমার থানার বড় বাবু ওই দুলার বলবন বলেছে। আমি পলাতক কইনি, তাই আমাকে গ্রেফতার করার কুষড়যন্ত্র তৈরি করেছে। না মনোজদা, দুলাল বাবু দীর্ঘদিন হালদার বাবুর সঙ্গে কাজ করেছে, এ কথা সত্য। বৌদির কলঙ্কের কথা শুনে আর সুজয়ের চোখ দুটো নষ্ট হয়ে গেছে দেখে হালদার বাবু তীব্র নিন্দা করে বলেছে এ অন্যায়, এ অত্যাচার।
আরো এও বললে যদি কোনোদিন ওই আইনের ভিতরে পাই তাহলে হালদারবাবুকে দেখে ছাড়বেন। তবু সাপের বেগে বন্ধুত্ব হয় না রে। একটা কথা স্মরণ করে রাখবি, আমি ছাড়া এই বস্তির সকল মানুষ অসহায় হয়ে পড়বে, তখন ওদের উপদ্রব আরো বেড়ে যাবে। না মনোজদা, তোমার এত সহজে ধরা বললে চলবে না। যে শয়তান সুজয়ের চোখে অ্যাসিড ঢেলে নষ্ট করে দিয়েছে চোখ দুটো, আর বৌদির এই কলঙ্কের কালি গায়ে দিয়েছে, তাকে তুমি কোনোদিন ক্ষমা করো না। হ্যাঁ, তুমি একটা কাপুরুষ। করে আরুদা শোন, পূর্বের সূর্য যদি পশ্চিমে ওঠে তোমার মনোজমেন্টের প্রতীকটা। হালদার বাবু মানুষ নয়, একটা হিংস্র বাঘ। যদি একটা এরকম রক্তের সাপ হয়, সে রক্ত মানে বিরোধ থাকবে না। বাঘ, বাঘকে ভূপতিত করতে যে হাসপাতালে হাতে তুলে দিয়েছে, সেই আশায় বিপদ হয়ে থাকলে চলবে না মনোজদা। হ্যাঁ দাদা, আমার দেহটা সামনে কাটা দেহের মতো ছটফট করছে, আর সেই জ্বালা জুড়াবে ওই শত্রুর রক্তে। দুর্বল হলে চলবে না মনোজদা। কিন্তু পুনরায় কেউ যদি আমার বৌদির যৌবনে হোলি খেলতে আসে, তাহলে সেই হোলি খেলার প্রাণ খেলার হবে তুই। সত্য রক্তে বস্তির মাটি লালে লাল করে দিবে। আমি মারতে না পারলেও মরতে তো পারবি। তবু ওই ঘরের কোণে মুখ লুকিয়ে বসে মা বোনেদের ইজ্জত ওই রক্ত লোলুপ শয়তানদের পায়ে লজ্জিত। তাহলে আমারও শেষ কথা শুনে রাখা মনোজদা, বস্তির মুখে বিল্ডিং হবেই হবে, তবে সেটা স্টোর নয়। ওই মনোজদা, হ্যাঁ মনোজদা, হ্যাঁ, সেটা আমি নিজে হাতে নির্মাণ করবো। সবে যেটা স্টোর নয়, রণবীর হালদার, স্বপন হালদার আর ঈশ্বরের বাচ্চা মাইকেল গুন্ডার সমাধি। আর সেই সমাজের গায়ে রক্ত করে রাখা থাকবে ওই বেঈমানের বাচ্চাদের কুকীর্তির কাহিনী। মনোজদা, ওদের শয়তানের চাবুক এই মনোজমিত্রের হাতে ঘর থেকে তুলে নিয়েছে। চাবুক মারতে মারতে সর্বাঙ্গে রক্ত রক্তাক্ত করবো। এখন এই ভয়ঙ্কর চাবুকের আঘাত সহ্য না করতে পারে যখন আকাশ পাতা চিৎকার করে বলবে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। তখন আমি আস্তে আস্তে বলবো, না! মনোজদা, তোদের জন্য আমার কোনো দয়া নেই, মায়া নেই, আছে শুধু প্রতিহিংসার জ্বলন্ত মানুষ বিভোর হয়ে হাসছে। এর একটাই চিন্তা, টাকা নারী যৌবন তরঙ্গে সরকারে দেওয়া। সাঁতার দেবে, আর বড় কথা কি? বাজারে দিতে দিতে আজ তুমি কোথায় পৌঁছে গেছো বাবা? সবটাই স্মরণ করো অবকাশ পাওনি। সুব্রত, পাগল অনেক প্রকার আছে বাবা, যেমন আমি এক মদ পাগল, আর তোমার ছোট ছেলে সম্পত্তি পাগল, আর আমি নাতির কি বললি? কি বললি? শোন, এতে আশ্চর্যের কি আছে? মনের ইশারা
বলে গেছে অহিংসা ও নিষ্ঠা ও কর্তব্য ও কর্তব্য নিষ্ঠা, এই দোষ সততা, এই তিনটি গুণ যার মধ্যে আছে সেই তো সত্যিকারের মানুষ বাবা। আমার মনে হয় তোকে লেখাপড়া শিখে একটা বাঁদর তৈরি করেছি। বাঁদরের সন্তান তো বাঁদরই হয় বাবা, ছাগল হয় না। মুখের ভাষা সংযত কর সুব্রত। তুমি এত নির্দয় হতে পারলে বাবা? তোমার কি এমন অন্যায় করেছিল ওই সুজয় মিত্র? সুব্রত তুমি কেন কেন তার চোখে অ্যাসিড ফেলে তার চোখ দুটো তুমি নষ্ট করে দিলে? এই তো কথা। না, তুমি মনোজ মিত্রের স্ত্রীর গায়ে কলঙ্কের কালি লেপন করনি। সব জানি বাবা, আর জানি বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি। বলো তো বাবা, আমার জনম দুঃখী না তোমার কি এমন অন্যায় করেছিল কেন তাকে অমানসিক প্রহার করতে? আমার থাকে বলতে নিস না সুব্রত। তোমার কুকর্মকে ঘৃণা করতে বলে তাই তাই তুমি আমার মায়ের গলায় ফাঁস লাগিয়ে আমার মাকে খুন করেছ। আমার মাকে খুন করা আর একটা উদ্দেশ্য ছিল তোমার, আর সেটা হলো মায়ের নামে বেশ কিছু টাকা জীবন বীমা করা ছিল। সুব্রত আমার সাহস দিন দিন উঠে উঠছে। অপকর্মের এই ছবিগুলো কেউ যদি অপরাধী চোখের সামনে তুলে ধরে তাহলে সে ভয়ে লাফালাফি করবে। আমি অপরাধী নই, তাই তাই আমার এই গায়ে রক্ত টক 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 করে ফুটছে। এই নিয়ে তোমার ছটা বিয়ে। সুব্রত তাদের গুন্ডা দিয়ে এক এক করে অকালে শেষ করে দিয়েছ। তোমার মানুষের চামড়া কিঞ্চিত যদি তোমার গায়ে থাকতো তাহলে ঋণ মনের তোমার হতো না। আমি তোকে নিজে হাতে গুলি করে মারবো। তার আগে যদি পারে তো এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে তুমি হাজার হাজার অপরাধ মানুষের জীবন না কিন্তু অবশেষে রেহাই পাবে না বাবা, কোনোদিন পাবে না। আমিও করবো, তবে আমার রক্ত দিয়ে নয়। মনোজ মিত্রের রক্ত দিন। না কেন বাবা? দাদা কি আবার আমাদের চলার পথে বাধার সৃষ্টি করেছে? আমার জীবনের বড় শত্রু আমারই রক্ত করা ওই সুব্রতকে আমি বাবা, আমার তো মনে হয় বাবা আমি ভাবছে ঘিরে নেওয়া যেমন কোনো কাজ হয়নি, তখন ওই পিস্তলের গুলি ওর জন্য অপেক্ষা করছে। বাবা, ভিতর থেকে আমার পিস্তলটা নিয়ে আয়। আমি এখনই যাচ্ছি বাবা। তাই তো নাম সুব্রত, তোমাকে আমি এমন শাস্তি দেব যা দেখে
যা কোনোদিন বাবার বিরুদ্ধচারণ করতে কোনো পুত্র যেন সাহস না পায়। তাই তো হঠাৎ আমার এই অন্তরে সিংহন যাচ্ছে কেন? কে 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 তুমি অন্ধকার ছায়া মূর্তির মতো আমার পিছু পিছু ঘুরে বেড়াও। না 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 তাই তো আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। সমস্ত প্রাণতত্ত্ব যেন একসঙ্গে হাত বাড়িয়ে আমার এই কণ্ঠনালী স্তব্ধ করে দিতে চাইছে। না 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 না, আমি পাচ্ছি না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি যে সুব্রতর মা বলছি গো, সুব্রতর মা। না না, সুব্রতর মা হতে পারে না। তুমি কেন অন্ধকার ছায়া মূর্তির মতো বারবার আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ? আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। স্বপন, ওরে স্বপন, কিছুই বোঝা গেল না, তবে কিন্তু বাবার মনে যে কোন ভাবে উদয় হলো। তবে কি এটাও কোনো অভিনয়? রামানন্দ জীবিত রয়েছে। অভিনয় করে যান মশাই, করে যান। পৃথিবীর এই রঙ্গমঞ্চে যিনি যেমন অভিনয় করবেন তিনি তেমন সম্মানের পাত্র হিসেবে চিহ্নিত হবে। আমি কোন চরিত্রে অভিনয় করছি তা আপনি জানেন? বিলক্ষণ আপনি একটা শয়তানের চরিত্রে অভিনয় করে চলেছেন। জুতো মেরে গৌরদান করতে আমিও জানি দিলাম বাবু। এই মরেছে, জুতো তো আমার পাই আছে, কখন মারলাম? আমি বেশ বুঝতে পারছি আপনি আমার সঙ্গে বিরোধিতা করতে চান। এটা আপনি রাগ পছন্দ বলছেন শোভন বাবু? দুলাল বর্মন হাত পেতে ঘুষ নেওয়ার মতো অমানুষ নয়। সত্যি আপনাকে ওই পাগলা গারুজি ভর্তি করার প্রয়োজন? অবশ্যই, তবে আমার নয়, আপনি আপনার বাবা ওই রণবীর হালদারকে। চোখ রাঙিয়ে কথা বলবেন না শোভন বাবু, কারণ আমি আপনার মাইনে করার চাকর নই। আপনি বোধহয় ভুলে গেছে আমার ক্ষমতার পরিচয় কত। আপনার ক্ষমতা, আপনার ক্ষমতা হিমালয় পর্বত হলেও আইন তাকে গ্রাহ্য করে না। আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। এই পলাশপুর থানায় যত পুলিশ দারোগা আছে সকলেই এই স্বপন হালদারকে দেখে মাথা নত করে, আর আপনি? আমি যখন এই পুলিশের পোশাকটা পরেছিলাম না, তখন আপনার মতো ক্রিমিনালদেরকে গোলামি করা প্রতিশ্রুতি দিয়ে নয়, প্রতিজ্ঞা করেছিলাম আপনাদের মতো ক্রিমিনালদের সাহায্য করবো বলে। সেদিন আসন্ন অবৈধ জনতা ক্ষিপ্ত, কিন্তু আপনি কিন্তু আমার সঙ্গে ঘুষ নিয়ে বেইমানি করছেন। কোনদিন আমি আপনার কাছ থেকে হাত পাতে ঘুষ নিইনি, বরং মিষ্টি খেতে কিছু কিছু টাকা অবশ্য আমার পকেটে ঢুকিয়ে দিতেন। কোনো বাবু ঘুষ না নিয়ে মেয়া স্বার্থে কাজ করেন? সমগ্র দেশ আজ ঘুষের পৃথিবী। এমন কোন পুলিশ অফিসার আছেন তিনি জোর গলায় বলতে পারবেন আমি ঘুষ নেই না? আছে, আছে শোভন বাবু, আর তাদের সংস্পর্শে যাওয়ার মতো সৌভাগ্য আপনার হয়নি। তাহলে ঘুষের টাকা আপনি? দিনের সম্পাদ দেব, ওটাকে ফিরত দিয়ে গেলাম। চলুন। সারা শুয়োরের বাচ্চা, তুমি এখন এই স্বপন হালদারের কুস্তি রূপটা দেখোনি। এক সপ্তাহের মধ্যে তোর ওই শরীরটা আমি লাশ বানিয়ে গায়েব করে দেব।
বলবেন না। আপনার কথা শুনে শুনে তাই আমার এনার্জি ফুটে গেছে। আরে অ্যালার্জি কোথায়? আমার মতো নাম করা উকিল যখন আছে তখন আপনার গায়ে চোবাইও হতে পারে। কি বললেন? এই না না, আপনাকে না, ওই ওদেরকে বলছি। আর কত কুলচাপি দেবেন মশাই? এতদিন একটা কেস ফয়সালা করতে পারলেন না। মামলা মকদ্দমা বলে কথা, জানেন তো পয়সার লড়াই। বুঝতে পেরেছি। একটা কেস আপনারা যতদিন জিয়ে রাখতে পারবেন ততদিন আপনাদের 2 পয়সা ইনকাম হবে। কোনো চিন্তা করবেন না, অঘটন ঘটতে দেব না। ওই ইনসার কোম্পানির সঙ্গে এই মাত্র তোর করার সম্বন্ধে আলোচনা করে এলাম। এই নিন আর কাগজ। ইনশোর কোম্পানি কি লিখেছেন? আর এই দলিলটা অনেক কষ্ট করে তৈরি করেছি। ওতে কি লেখা আছে? এই লেখা আছে, আমরা বস্তির মানুষ সকলে একমত হইয়া আমাদের বস্তির সত্ত্বাধিকার 1 লক্ষ টাকার বিনিময়ে অনুবীর হালদার মহাশয়ের নিকট দিলাম এবং 1 সপ্তাহের মধ্যে আমরা বস্তি ছাড়িয়া চলিয়া যাইতে বাধ্য থাকিব। এতদিনে একটা কাজের মতো কাজ করেছেন, এইবার আমিও দেখতে চাই ওই বস্তি ভেঙে স্টোর হয় কিনা। আরো একটা কাজ করতে হবে। আবার কি কাজ? অলে 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 কৌশলে যেভাবেই হোক বস্তিতে দিয়ে শেষ কয়েকজনার চলুন দিতে হবে। হ্যাঁ, তাহলে চলুন সেই বস্তিতে। তাহলে চলুন। হ্যাঁ, চলুন। চলে এলুম, আমি হনন করে চলে এলুম, কিন্তু ভুলে গেছি কি বলবো। ওই নিতাই শালাকে এত করে বললাম, শুনলো না আমার কথা, আমাকে আমাকে জোর করে গাঁজা খাইয়ে দিল। সেদিন থেকে আমার জ্ঞান শিক্ষা হয়ে গেছে। না দেখে আমি ওই কেলে মোড়লের বাড়িতে ঢুকে পড়েছিল, কিন্তু ওর বউটা, ইস, তারপর আমাকে বললো কি না, এখানে আপনার কাকে চাই? ওই তোমাকে, কি অসম্ভবের মতো কথা বলছেন? তোমরা কি আমাকে সভ্য থাকতে দিয়েছো? তার মানে 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 ওই পাতলা কাপড় আর ওই পিচ কাটা ব্লাউজ আর দাদু, দাদু নয়, বলো সাধু, টাকা মেটাও। আমি তো আপনার থেকে কোনো টাকা ধার করিনি। ওমা, তাই তো গো, তুমি তো দেখছি মেয়ে মানুষ। আপনি ভাবছিলেন পুরুষ মানুষ। আহা, এতক্ষণ পরে আমার ধরে প্রাণে লেগে। আসল উদ্দেশ্যটা কি সেটা বলুন তো। সত্যি কথা বলতে কি, আমি তোমার রূপে একেবারে মুগ্ধ হয়ে গেছি। আমি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ওই ভালোবাসাটা আপনার ওই মনের আগুনে লুকিয়ে রাখুন দাদু। না না, বরং আমি হৃদয়েতে লিপিবদ্ধ করে রাখি। আপনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। না না, সুন্দরী উর্বশী, তুমি আমাকে তোমার মনের রাজা মনে করে আমার কণ্ঠে
প্রেয়সী? কেন? আমি তো শুনেছি আপনার নাকি বাড়িতে বউ আছে। থাকলে কি হবে? সে শালি তো পাটকেল মেরেছে। ও, তাহলে একটু আপনি দাঁড়ান, আমি আপনার জন্য একটা সুন্দর বিয়ে করে নিই। এখনই আসছি কিন্তু দাদু, এখনই আসছি। এসো এসো প্রিয়তম, তাড়াতাড়ি এসো। ধন্য, আজ আমি সত্যি ধন্য। বাড়িতে গিয়ে বউকে বলবো, তুই এখান থেকে বেরো শালি। তোকে দেখলে আমার গা খিনখিন করে। কিন্তু এখনো তো আমার প্রিয়তমই এলো না। এই তো দাদু, আমি এসে গেছি। তুমি এসেছ? আহা! তোমার প্রেম সাগরে আমাকে ভাসিয়ে নিয়ে চলো প্রেয়সী। এসো এসো, আমার বুকে এসো। তুমি আমার বুকে এসো, তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান। তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু করো প্রেম। হ্যাঁ, শুরু তো আমাকে করতেই হবে। এই মালার বদলে প্রেম দিচ্ছি। কিন্তু ওই মালার বদলে তোমার হাতে ঝাঁটা কেন? ওই তোমাকে আমি একটু প্রেম না করে ওই ঝিলিমিলি খেলাবো বলে গো দাদু। ও আচ্ছা, তুমি আমার জ্ঞান, তুমি আমার জ্ঞান। তাড়াতাড়ি শুরু করো প্রেম, তাড়াতাড়ি শুরু করো। আহা! এই তো, আমি এক্ষুনি শুরু করছি। তবে এই রাক্ষসীর হাত থেকে আমাকে বাঁচাও। হ্যাঁ, বলো ঠাকুরপো। চেঁচামেচি করছে কে? আরে এই ভদ্রলোক নাকি আমাকে বিয়ে করতে এসেছে, তাই আমি একটু আদর আপ্যায়ন করে দিয়েছিলাম ঠাকুরপো। ওরে বাবা, এই কি তোমার প্রেমের খেলা? বুড়ো হলে তবুও চরিত্রটা পরিবর্তন করতে পারলেন না। মেলা কাজ করিস তো, টাকা ধার নিয়ে শোধ দেবেন না, আমার মেলা ফ্যাট যেন মগের বললো। দাদু, আমি তোদের নামে নালিশ করব, আদালতে নালিশ করব তোদের নামে আমি কেস ঠুকে দেবো। নাদবউ হয় তাই একটু ইয়ে করছিল, তাই বলে আমাকে ঝাঁটা মারা। হ্যাঁ, যাচ্ছি আমি থানায়, থানায় গিয়ে তোদের নামে নালিশ করবো। যাক, আপদ বিজয় হলো। ঠিক বলেছো ঠাকুরপো। আচ্ছা বৌদি, হ্যাঁ বলো ঠাকুরপো। দাদা কি রাত্রে বাড়ি ফেরে না? আমি তবুও আসতো গো ঠাকুরপো, কিন্তু এখন আর। ভাগ্য তোমার সঙ্গে প্রতারণা করেছে বৌদি। তাই ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ আমরা সুখের পৃথিবী থেকে কখন যেন ওই দুঃখে অন্ধকারে হারিয়ে গেছি। দুঃখ নিয়েই যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের ভাই? তুমি বিশ্বাস করো বৌদি, আমি নিজের জন্য একটু চিন্তা করি না। কষ্ট হয় শুধু তোমার কথা ভেবে। আমাদের দুঃখের স্রোত অচিরে বস্তি থেকে বাসিয়ে নিয়ে যাবে, সেদিন আসন্ন। তোরা কি পারবি না সেই সত্যে প্রতিহত করতে? ওই অবদিন ওর বস্তিবাসীকে তালুকের সাথে চিৎকার করে বলতে হবে, আমি তোমাদের রক্ত দেব, তবু আমরা বস্তি থেকে কোথাও কেউ যাব না। হ্যাঁ বৌদি, যদি মরতেই হয়
তবে আমাদের এই বস্তি মায়ের মুখে মাথা রেখে মরবো। না খেয়ে মানুষ মরে না হারু। হাল্লার বাবু কারখানা বন্ধ করে দিয়ে আমাদের অনাহারে মারতে পারলে। হ্যাঁ ঠিক বলেছিস। আমরা সকলেই যদি ভেঙে পড়ি তাহলে মৃত্যু ব্যতীত অন্য কিছুই অবশিষ্ট আর থাকবে না রে হারু, থাকবে না। তুই আর কিছু থাকবে না। আপনি আজ তোমার মৃত্যুর হাত ধরে এগিয়ে নিয়ে যেতে শয়তান। এ কি তুমি বলছো বৌদি? যার বাবা আমাদের সর্বশান্ত করতে চায় আর ওই সুজয় ভাইয়ের চোখে অ্যাসিড ঢেলে চোখ দুটো নষ্ট করে দিয়েছে, যার ভাই তোমার ওই নারীত্বের চরম সর্বনাশ করেছে, আর তার দাদাকে তুমি বৌদি ঠিক করেছে হারু। ওই বাবার অপরাধে পুত্রের সাজা হতে পারে না। বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসু। জয় ভাই, তিনি সেই নরকের দেবতা সুব্রত হালদার। এই অপরাধীকে ক্ষমা করুন। না হারু, এ কি অপরাধ বলে না? তাহলে তাহলে তোরা সকলে মিলে আমাদের যে সমস্ত রক্ত মিশে আমাকে এই রক্তবিহীন কঙ্কাল করে দে। বড়বাবু, আপনি কাঁদছেন কেন বড়বাবু? হালদারের পিতার রক্ত ধারা যতদিন আমার দেহের শিরায় শিরায় উপবাহিত হবে, ততদিন মানুষ আমাকে গায়ে থুতু ছিটিয়ে বলবে, ওই সেই বেইমানের রণবীর হালদারের পুত্র সুব্রত হালদার। বড়বাবু, আপনি একটু শান্ত হন বড়বাবু, শান্ত হন। হ্যাঁ, শান্ত হব, শান্ত হব রে বোন। লম্পট লম্পট রণবীর হালদার কামনায় উন্মত্ত হয়ে তোমার সারা গায়ে যে কলঙ্কের কালি লিপন করেছে, সেই কালি আমার চোখের জলে মুছিয়ে দিয়ে গেলাম রে বোন, মুছিয়ে দিয়ে গেলাম। বড়বাবু, সত্যি আপনি নিঃসন্তানী রামচন্দ্র। কিন্তু এখনই প্রবেশ করবে এই যুগের রাবণ। হ্যাঁ, আমাদের জীবন খাতায় মৃত্যুর যবনিকা লিখতে খবরদার ভুলেও যেন তোমরা সেই খাতায় ভয় করো না। বড়বাবু, আর কেউ করো না। তার মানে রণবীর হালদার আসছে আমাদের কাছে জোর করে সই নিতে। তাহলে আর আমি খারাপ, আমি অবিলম্ব চললাম এই মরদের কাছে খবরটা জানিয়ে দিতে। ঠাকুরপো, ঠাকুরপো, চলো, এসো, এসো। ভেতরে চলো ঠাকুরপো, এবার ভেতরে চলো। ভেতরে নয়, এইবার আমি তোমাদের বস্তির বাইরে বের করে দেবো। দেখা যাচ্ছে না। আমাদের আগমনে হয়তো সব খেলা পালিয়েছে। আর কি মনে করে দূরতার পাষাণ্ড
ভুল করছো সুজয়। উপের গায়ে যেমন আগুন থাকে, তখন সুগন্ধ মানুষকে মাথা করে। ক্ষণিকের গন্ধ কর্পূরের মতো উঠে যাবে। সুজয়, তাই এই বস্তি আমি তোমাদের নামে উইল করে দিতে চাই। তাই বুঝি? এই জন্যই তো উকিল বাবু কোর্ট থেকে কাগজপত্র নিয়ে এসেছেন। আমি অ্যাডভোকেট, সকলের সমস্যার সমাধান করাই আমার কাজ। তাই বিনয়ে অনুরোধ করে বলছি, এই কাগজটার উপর একটা করে সই করে দাও। কাগজটা একবার আমার হাতে দেবে? অবশ্যই, এই না। এই সই করে দিলাম। হুকুমদের মালিক ওই শালাকে আমি লাশ বানিয়ে দিই। আমাকে লাশ বানাবার আগে তোমরাই লাশ বনে যাবে। বলছি, আর দ্বিতীয় দিনের এই বস্তিতে না রাখি, তাহলে আর প্রাণ দিয়ে ফিরে যেতে পারবেন না। ওকে আজ আমি না না মানে এই মাত্র খবর পেলাম মনোজ মিত্র তার দল বল নিয়ে এলো বলে। তাহলে তাহলে আর আমাদের এখানে বেশি তো থাকা উচিত হবে না। চলো আমরা সবাই চলো। চলো, আমি আমি বরং ওই দিকটা দেখে আসি খরচটা। তোমার বুকের উপর বসে হাত দিয়ে তোমার হৃৎপিণ্ডটা উপরে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করবই। তাহলে এতদিন পরে তোমার এই জনম দুঃখিনী কবিতার কথা মনে পড়েছে বলো? কবিতা, তুমি আমার জীবনের সঙ্গে, জীবনের শেষ দিন পর্যন্ত আমার হৃদয়ে লিপিবদ্ধ থাকবে। শুধু কবিতা, কবিতা আর কবিতা। তুমি প্রতীক্ষা করো, তুমি আর কখনো আমাকে একা দিদি করে ছেড়ে চলে যাবে না। বলো না গো, বলো না। যাবো না। সেদিন যেদিন ওই রণবীর হালদারের রক্ত তোমার হাতে অর্পণ করে দিতে পারবো, এই তোমার প্রতিজ্ঞা করছি কবিতা। বেশ, তোমাকে আমি কাছে পাওয়ার লোভে আমি আমার মন্দ দুয়ারটা খুলে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো, অপেক্ষা করবো। আমি জানি কবিতা, তোমার মনের দোয়ার অধীর হয়ে আমার অপেক্ষায় করবে। কবিতা, তোমার ওই কৃষ্ণবর্ণ আঁখি চার প্রহর শুধু আমাকে খুঁজে বেড়াবে কবিতা। কবিতা, তোমারে ভালো বেসেছি,
কুপুত্রের মুখ দেখা আমার মহাপাপ। বাবা, আজ তোর মুখে বাবাটা শুনতে আমার লজ্জা হচ্ছে। ঠিক ঠিক তোর কাছে ওই বস্তির মানুষগুলো বড় হলো। তুমি তো পিতা পুত্রের মাঝে সম্পর্কের বন্ধন ছিন্ন করে তুমি আমাকে আমার পিতার স্নেহ থেকে বঞ্চিত করেছো। সুব্রত! এটাই আমার অপরাধ যে তোমার আদর্শে মানুষ হয়নি। আমি যে আমার মায়ের আদর্শে সবসময় মা আমাকে ছায়ার মতো আঁকড়ে রাখে। সুব্রত! আর তোমার আদর্শে গড়া কনিষ্ঠ পুত্র স্বপন হালদার স্বপন হালদারের ব্যবহার আর আমার ব্যবহার এক নয় বাবা। তুমি জোর করবে ভেবেছিলে এই বস্তির মানুষগুলোকে আশ্রয়চ্যুত করে। আজকাল তুই কি আমাকে ওই বস্তির মানুষের কাছে নথি স্বীকার করাতে চাস? অপরাধ করে ক্ষমা চা পাপ নয় বাবা। আমি অপরাধী নই। আপনার কথা থাক মূর্খ। আমার বিছানার পথে যে জটায়ুর মতো বাধা সৃষ্টি করবে তাকেও সেই জটায়ুর মতো মুখ থুবড়ে বাড়িতে পরিণত। এই মৃত্যু হবে আমার গৌরবের বাধা। সুব্রত! চোরানা ধরে ধর্মের কাহিনী। দেখো, তুমি নিয়াদ বোকা বাবা, তাই এখনো এ ঘরে শত্রু বিভীষণকে তুমি বাঁচিয়ে রেখেছো। তখন মুখের ভাষা সংযত কর। আরে সুব্রত হালদার, তুই জানিস না সুব্রত হালদার দুর্বল নয়। অনেক দুধ কলা খেয়েছো দাদা, আর না, এইবার তোমার ফানা আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। ওই ডাকাতি সফল। মনে রাখি আমিও ওকালতি না করলেও ল নিয়ে পড়াশোনা করেছি, তাই যে কোনো মুহূর্তে তোকে আমি লকআপে পাঠাতে পারি। সে সুযোগ তোকে আমি দেবো না দাদা। তার মানে মানে 24 ঘন্টা ওই ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে হুন্ডা দিয়ে বস্তিতে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো ওই বস্তি। না বাবা না, এ অন্যায়। কি হলো সুব্রত হালদার? মনে হচ্ছে যেন কই মাছের গাতে হাত ঢুকিয়ে সাপের সবল খেলে। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বাবা, হাজার হাজার কির অপরাধ সরল মানুষগুলোকে কাঁদিয়ে তুমি সিংহাসনে বসতে যেও না। তাই নাকি? তাহলে তুমি দেখবে একদিন ওদের এই চোখের জলে তুমি ভেসে চলেছ অনন্ত নরকে। মানকে ভাড়া করা গুন্ডা দল এসে অপেক্ষা করছে মালিক। শোন মানকে, 24 ঘন্টায় এক এক ঘরে তালা বন্ধ করে রেখে আসবি। কোনো চিন্তা করবেন না মালিক। আর ভোর হবার সাথে সাথে ওর ওই মৃত লাশটা বাগানের মধ্যে সমাধি দিবি। কথাটা যেন মনে থাকে। আমি রণবীর হালদার, আদেশ যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। শোনো বাবা, শোনো। ছি দাদা ছি, তুমি নির্লজ্জ,
তাই এখনো বাবা বলে ডাকছো? না বাবা, আমি চাই না তুমি বেঁচে থেকে সব সম্পত্তির অর্ধেক অংশীদার হয়। চলুন বড়বাবু, আপনার জন্য নির্জন ঘর অপেক্ষা করছে। আচ্ছা মানকে এই নোংরা কাজটা করার পূর্বে তোমার বিবেকটাকে বিদ্রোহখানে উঠলো না? বিবেক? একবার আয়নার সামনে গিয়ে একবার দেখো, তাহলে বুঝতে পারবে তোমার নাভিস্থল পর্যন্ত পাপে পাথর হয়ে গেছে। আপনি চুপ করুন। আমি অতীতকে ভুলে থাকতে চাই, আমি নিজেকে বিবেকের বাদলে বাঁধতে চাই না। হ্যাঁ, এখনো সময় আছে মানকে, তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসো। না, আজ আমি শিকারী মায়াজালে আবদ্ধ। এই জাল ছিন্ন করার বড় কঠিন। জানেন বড়বাবু, আমি কতবার জাল ছিঁড়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই পেট নামক রাক্ষস আমাকে আবার এখানে টেনে এনেছে। মানকে জানেন, মালিক হয়েও আলো আপনাদের এই ধনের দুনিয়া আমাকে সৎভাবে বেঁচে থাকার সুযোগ করে দিল না। কেউ দিল না। মানকে মালিক হয়েও আলো আমি পেলাম না। এই মানকে পথের ছেড়ে অন্ধকার আবর্জনা লীন হতে দিন বড়বাবু, লীন হতে দিন বড়বাবু, লীন হতে দিন। মানকে কাঁদছে আমার মতো হতভাগাগুলো বইয়ের ঝাঁটা খেয়ে হাউ হাউ করে কাঁদছে। সর্বনাশী মুখাকির বেটি আমার মুখে কালি দিয়ে গয়না টাকা পয়সা যা ছিল সব দিয়ে ওই পেদকুলির সঙ্গে কেটে পড়েছে।